আচ্ছা, আমরা আজকে এই অক্সিডেশন নিয়ে পড়াশোনা করব। Oxidation, one of the processes we use in fabrication. VLSI fabrication oxidation is a very important process. আমাদের প্রায় অক্সিডেশন দরকার হয়। তো এই জন্য অক্সাইড লেয়ার এর কি কি ইউজ, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আফটার দ্যাট হাউ উই প্রডিউস অক্সাইড লেয়ার। অনেকগুলো মেথড আছে, 4-5টা মেথড আছে, কিন্তু আমরা শুধু একটা মেথড, থার্মাল মেথডটাই আলোচনা করব। তারপরে থার্মাল অক্সিডেশন, এটা 2 রকমের হয়, একটা ওয়েট অক্সিডেশন, একটা ড্রাই অক্সিডেশন। তারপরে আমরা দেখব এই 2 ধরনের অক্সাইডের কোয়ালিটি। তারপরে অক্সাইডের মধ্যে কি ধরনের ডিফেক্টস থাকতে পারে। এরপর দেখব আমরা অক্সাইড লেয়ারের ম্যাথমেটিক্যাল মডেল, যে কত সময় ধরে অক্সিডেশন, কত টেম্পারেচারে করলে পরে কত থিকনেসের অক্সাইড পাবো, এগুলো নিয়ে আলোচনা করব। So first of all is the use of oxidation. Use of oxidation, oxide layer, mask design. আমরা যে VLSI তে যেমন কোনো একটা ইনভার্টার তৈরি করছি, ওই ইনভার্টারের অনেকগুলা লেয়ার থাকে। এই লেয়ারগুলোকে ফেব্রিকেট করার জন্য অক্সাইড লেয়ার দিয়ে আমাকে শেপগুলো তৈরি করতে হয়। এই জন্য মাস্ক ডিজাইনের জন্য অক্সাইড লেয়ার লাগে। সারফেস স্পেসিফিকেশন, একদম টপ অফ দ্য সিলিকন, এটা গ্লাসি একটা লেয়ার তৈরি করতে হয়, ওইটাও তোমার অক্সাইড লেয়ার। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তারপরে ডিভাইস আইসোলেশন। ডিভাইস আইসোলেশন বলতে আমরা যদি কতগুলো ডিভাইস খুব কারেন্ট হাংরি, ওগুলাকে অন্য ডিভাইস থেকে সেপারেট করার জন্য তখন আমরা এটা চারিদিকে অক্সাইডের গর্ত বানাই দিই, ট্রেঞ্চ। তো যার ফলে যেখানে নাকি কারেন্ট হাংরি, ওরা অন্য সাধারণ ডিভাইসগুলোর থেকে কারেন্ট টেনে নিয়ে আসতে পারে না, কারণ ওই পুরো জিনিসটা তো দাঁড়ায় আছে সেমিকন্ডাক্টরের উপরে। তো ইটস নট লাইক অপাক। সেমিকন্ডাক্টর মানে কন্ডাকশন আছে, অর্ধেক কন্ডাকশন আছে। তো এই জন্য অন্য ডিভাইস থেকে সে কারেন্ট টেনে নিয়ে আসবে, চার্জগুলোকে টেনে নিয়ে আসবে। তো এই জন্য বড় বড় যেগুলো নাকি পাওয়ার হাংরি ডিভাইস, ওগুলোকে আমরা আইসোলেট করে ফেলি। তবে অক্সাইড, গেট অক্সাইড, এই গেট অক্সাইড তো আমার লাগবেই, যেহেতু মসফেট তো অক্সাইড দিয়েই তৈরি হয়, এই অক্সিডেশনটা লাগবে। ইনসুলেটর আর ফিল্ড অক্সাইড, ইনসুলেটর হচ্ছে লেয়ার বাই লেয়ার আমাদের ইন্টারকানেক্টগুলো তৈরি করতে হয়। তো একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারে যাতে সহজে কানেকশন না থাকে, এই জন্য বিটুইন লেয়ার্স ইনসুলেটর হিসেবে কাজ করে। বিটুইন ডিভাইস হলে তখন বলে আইসোলেশন, আর বিটুইন কন্ডাক্টর লেয়ার্স হলে তখন বলে ইনসুলেটর। দুইটার পারপাস একই। আইসোলেশন, ডিভাইস আইসোলেশনটা হচ্ছে ডিভাইসগুলোর মধ্যে বিটুইন ডিভাইস আমাকে অক্সাইড দেওয়া হয়, আর এটা হচ্ছে বিটুইন ইন্টারকানেক্টগুলো একটার উপরে একটা থাকে, ইন্টারকানেক্টগুলো ভিতরে ইন বিটুইন ইনসুলেটর দেওয়া হয়, এটাও অক্সাইড। এই জন্য সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন তো আমরা ইউজই করতেছি, তার সাথে অক্সিজেন মিলাই দিলেই সিলিকন ডাইঅক্সাইড হইতেছে, সেটা এই বিভিন্ন জায়গায় কাজ করতে হয়। সেই জন্য অক্সাইড লেয়ারটা খুব দরকার। তো এই জন্য আমরা দেখবো এখন অক্সাইড কিভাবে তৈরি করতে হয়। অক্সাইড তৈরি করার জন্য যে চেম্বারটা, এটা এরকম। প্রসিডিউরটা কি, চেম্বারটা একটু ভালো দেখার জন্য যাচ্ছি। আমরা করব কি, এই চেম্বারটার ভিতরে ওয়েফারগুলো থাকে, চেম্বারটার ভিতরে ওয়েফারগুলো থাকে, আর চেম্বারটাকে আমরা রেজিস্ট্যান্স হিটার দিয়ে চারিদিক দিয়ে হিট দেওয়া হয়। এটাকে সিরামিক সাপোর্ট দিয়ে এই গ্লাসি যে চেম্বারটা আছে, অক্সাইড চেম্বার,
এই চেম্বারটা থেকে সিরামিক সাপোর্ট দিয়ে কয়েলটাকে সেপারেট করে রাখা হয়, এটা চারিদিকে থাকে। তো এই চেম্বারটার মধ্যে আমরা এটা অক্সিডেশন ফার্নেস বলা হয়, এর মধ্যে আমরা হয় অক্সিজেন পাঠাবো অথবা ওয়াটার পাঠাবো, কারণ এই ওয়েফারের মধ্যে তো সিলিকন আছেই। তো হয় এটা অক্সিজেনের সাথে অথবা ওয়াটারের সাথে রিয়াকশন করে সিলিকন ডাইঅক্সাইড তৈরি হবে, আর বাকিটা দিকে বের হয়ে আসবে। আর এটা রাখা হয় একটা কোয়ার্টজ সিলিকার মধ্যে, এটা আমি আরেকটি মধ্যে দেখাচ্ছি। এটা হচ্ছে পরে দেখাই, আবার চেঞ্জ করাটা একটু কঠিন। এখানে আমাদের প্রোডাকশন মেথড কি করব, ক্লিন দা ওয়েফার। প্রত্যেকটা ওয়েফারের মধ্যেই নেটিভ অক্সাইড তৈরি হয়ে যায়, একটা লেয়ার তৈরি হয়ে যায়, ওই লেয়ারটাকে ক্লিন করতে হবে। ক্লিন করে পুট ওয়েফার ইন দ্য বোট, একটা এই বোটের মধ্যে যে কন্টেইনার মানে যে ইয়েটার মধ্যে ওয়েফারগুলো রাখতে হবে এটাকে বোট বলা হয়, ফিউজ কোয়ার্টজ বোট। তারপরে লোড দ্য ওয়েফার ইন দ্য ফার্নেস, র্যাম্প আপ দ্য ফার্নেস টু প্রসেস টেম্পারেচার, একটা পার্টিকুলার টেম্পারেচারে এটাকে করতে হয়। তো এই জন্য টেম্পারেচারটা স্লোলি র্যাম্প আপ করতে হয়, আর নাহলে আমাদের ওয়েফারগুলো বাঁকা হয়ে যাবে। স্টেবিলাইজ ফর এ পিরিয়ড অফ টাইম, তারপরে অক্সিজেন বা হাইড্রোজেন দেওয়া হয়, এবং অক্সিজেন হাইড্রোজেন ফ্লোটাও আমাদের কতক্ষণ পর্যন্ত রাখতে হবে ওইটা ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে ওই সময় পর্যন্ত রাখতে হবে। তারপরে স্টপ অক্সিডেশন বাই ফ্লো অফ নাইট্রোজেন, ক্যারিয়ার অক্সাইডটা বাড়াই দেওয়া হবে। তারপরে র্যাম্প ডাউন দ্য টেম্পারেচার, তো আনলোড দ্য বোট। তো এটা মানে একদম সংক্ষেপে লিখে দিছি, তোমরা এখানে আর একটু বর্ণনা দিয়ে এই অক্সাইড প্রোডাকশন মেথড লিখতে পারো। তো এখন অক্সাইড তৈরি হয়ে গেল, এখন আমরা দেখি যে অক্সাইডের পরিমাণটা কত। যখন নাকি সিলিকনের গায়ে অক্সিজেনটা লাগে তখন এই সিলিকনের সাথে অক্সিজেন রিয়াকশন করে সিলিকন ডাইঅক্সাইডটা তৈরি হয়। সিলিকন ছিল এই যে সলিড ডাক যতটুক এই পর্যন্ত সিলিকন ছিল। তো যখন রিয়াকশন হয়েছে, রিয়াকশন হয়ে এতটুকুই থাকে না, এটা ফুলে উঠে। তো উপরের অংশটা সিলিকন ডাইঅক্সাইড আর নিচের অংশটা সিলিকন। তো এই উপরে যে অংশটাতে সিলিকন ডাইঅক্সাইড থাকে, সিলিকন ডাইঅক্সাইডের 44% সিলিকনের ভিতরের দিকে তৈরি হয়, আর বাকি 66% সিলিকনের বাইরে তৈরি হয়। পানি যেরকম নাকি বরফ হলে ফেপে ওঠে, এরকম ভাবেই যখন নাকি সিলিকনের মধ্যে অক্সিজেন ফ্লো করা হয় সিলিকন ডাইঅক্সাইড তৈরি হয়, তখন এই পুরোটা এইভাবে ফেপে যায়। তো অক্সাইড থিকনেসটা কোনটা, অক্সাইড থিকনেস এই পুরো অক্সাইডটা যতটুকু ভিতরে গেছে সেটাও আর যতটুকু বাইরে আছে এটাও। তো আমরা এই থিকনেসটা ক্যালকুলেট করব, কারণ আমাদের থিকনেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন অক্সাইড থিকনেস ফর গেট অক্সাইড থিকনেসের উপর নির্ভর করে গেট অক্সাইডের ক্যাপাসিটেন্স কত, সেই অনুযায়ী কতটুকু থ্রেশহোল্ড ভোল্টেজ দিতে হবে, এই সমস্ত জিনিসগুলো আসে। এই জন্য থিকনেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার ইনসুলেটরের জন্য কতটুকু থিকনেস দিলে আমার পরিপূর্ণ ইনসুলেটর হিসেবে কাজ করবে সেই জিনিসগুলো দেখে এগুলো করতে হয়। তো এই জন্য আমরা করবো কি, যখন নাকি অক্সিজেন দেওয়া হয় সিলিকনের মধ্যে, এখানে দুইটা প্রসেস হয়, একটা প্রসেস হচ্ছে ডিফিউশন আর একটা প্রসেস হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। তো অক্সিজেন করে কি ডিফিউশনের মাধ্যমে অক্সাইডের ভিতরে সিলিকনের ভিতরে ঢুকে যায়। তা আমরা এই রিলেশনটা ডিফিউশনে পড়ে আসছি, ডিফিউশন আমরা এই যে ইকুয়ালস টু এটা এই রিলেশনটা আমরা পড়ে আসছি, ডি হচ্ছে ডিফিউসিভিটি। আর কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে এটাও ফ্লাক্স, যেও ফ্লাক্স এটাও ফ্লাক্স, হচ্ছে কি ইন্টু এন ওয়ান। এন ওয়ানটা কি, যে এটা হচ্ছে আমাদের সিলিকন আর এটা হচ্ছে অক্সিজেন, মাঝখানে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। সিলিকনের গায়ে যে অক্সিজেনটা এটা হচ্ছে এন ওয়ান, আর এদিক দিয়ে অক্সিজেনটা যে আসতেছে অক্সাইডের শুরুর দিকে যে এটা সেটা হচ্ছে এন জিরোটা হচ্ছে
এখানকার কনসেন্ট্রেশন, আর আমাদের ডিস্টেন্সটা এটা হচ্ছে এই ডিরেকশনে, এই টপ থেকে আস্তে আস্তে সিলিকনের ভিতর দিকে। এই N1টা নির্ভর কেমিক্যাল রিয়াকশনটা নির্ভর করতেছে এখানকার কনসেন্ট্রেশনের উপর, আর কি হচ্ছে রিয়াকশন রেট। তো দুইটাই যেহেতু ফ্লাক্স, তো দুইটাকে আমরা ইকুয়েট করতে পারি, ইকুয়েট করে আমরা এটা পাইলাম। এখন আমরা ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলে রেট পাওয়া যাবে। চেঞ্জ অফ অক্সাইড থিকনেসটা আস্তে আস্তে বাড়তেছে ইউনিট টাইম, সেই জন্য টি দিয়ে ভাগ করলাম। এক্সটা হচ্ছে থিকনেস অফ অক্সাইড, থিকনেস অফ অক্সাইডকে টাইম দিয়ে ভাগ করলে আমরা রেটটা পাবো, রেটটা। তো এই রেটটা আবার অন্যভাবে ডিফাইন করা যায়, যে ফ্লাক্সকে আমরা যদি এখানকার কনসেন্ট্রেশন দিয়ে ভাগ করি n, তাইলেও আমরা রেট পাবো। তো এখন যে এর মান এখানে বসাই দিয়ে আমাদের এটা আসবে, তাহলে এক্স এর সাথে এখানে n0 রিলেশনটা পাওয়া গেল। n0 হচ্ছে অক্সাইডের কনসেন্ট্রেশন, সিলিকন ডাইঅক্সাইডের শুরুর দিকে অক্সাইডের কনসেন্ট্রেশন। তো এ থেকে এই জায়গা থেকে এটা আর এটা গুণ করলে হবে, এটা হবে x প্লাস ডি বাই কে ইন্টু ডিএক্স, আর হচ্ছে dn0 বাই n ডিটি, দুই পাশে ইন্টিগ্রেশন করা হলো, ইন্টিগ্রেশন করলে এইটা পাওয়া গেল। এবার আমার সেকেন্ড অর্ডার ইকুয়েশনটা এইভাবে লিখলাম, এক্স স্কোয়ার ইকুয়ালস টু টুয়াইস ডি বাই কে এক্স ইকুয়ালস টু dn0 বাই nt। এই 2d বাই কে কে বলা হয় a, 2d বাই কে কে বলা হয় a, আর dn0 বাই স্মল n কে বলা হয় b। আমরা যখন নাকি যে কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বা কেমিক্যাল ল্যাবরেটরিতে যাব, তখন ওরা এই ভ্যালুগুলো দিয়ে দেয়, এ আর বি এর ভ্যালু, এ আর বি এর ভ্যালুগুলো দিয়ে দেয়। তা আমরা ওই এ আর বি এর ভ্যালুগুলোকে কনসিডার করে টাইমটা বের করবো, আমার কতটুকু থিকনেসের জন্য কতটুকু টাইম লাগবে সেটা বের করতে হবে। এখন এ আর বি এর ভ্যালুটা নির্ভর করবে টেম্পারেচারের উপরে। তো এরা এই জন্য একটা চার্ট দিয়ে দেয়, এত টেম্পারেচারে এর ভ্যালু এত, বি এর ভ্যালু এত, এত টেম্পারেচারে এর ভ্যালু এত, বি এর ভ্যালু এত, এরকম চার্ট দিয়ে দেয় সাধারণত ল্যাবরেটরিতে। তো এই জন্য আমাদেরকে এ আর বি এই দুটো জিনিসকে ওখান থেকে পিক করতে হবে। তো অঙ্ক টঙ্ক যখন করতে দেওয়া হয় তখন এই ভ্যালুগুলো দিয়ে দেওয়া হবে, এ আর বি এর ভ্যালু, থিকনেস কত আমাদের ক্যালকুলেট করতে হলে টাইম জানা থাকতে হবে, অথবা থিকনেস জানা থাকলে আমরা কত টাইম লাগবে এটা বের করতে পারবো। তো এটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন, এটা এক্স এর ভ্যালু হচ্ছে এটা, প্লাস মাইনাস দুইটা থাকবে, তো দুইটার আমরা পজিটিভটা দিব, নেগেটিভটা নিব না। তো এটা হবে এইটাকে এখন সিম্পলিফাই করলে এক্স ইকুয়ালস টু এটা দাঁড়াবে, এটাকে সিম্পলিফাই করলে এটাকে যদি আমরা টু হাফ, তো এটাকে সিরিজ আকারে যদি লেখা হয় তখন এটা সিরিজটাকে ভাঙলে এটা আসবে, মানে ওইটা কি আছে এখানে যা আছে তাই। এখানে ডি বাই কে এটাকে কমন নেওয়া হয়েছে, ডি বাই কে এটাকে কমন নেওয়াতে এটা -1 হয়েছে, এটা -1। এখন আমরা আসতেছি যে এটাকে যদি সিরিজ আকারে লেখা হয়, এটাকে সিরিজ আকারে লিখলে -1 এন আছে, -1 আর এই 1 কাটা যাবে, ফলে এই রিলেশনটা দাঁড়াবে। সেই জন্য যদি এক্স যদি টি যদি শর্ট টাইম হয়, অল্প সময় হয়, টি অল্প সময়ের জন্য হলে, তাহলে আমাদের এক্স ইকুয়ালস টু এই রিলেশনটা আসে, এক্স ইকুয়ালস টু এই রিলেশনটা। অক্সাইড থিকনেস লিনিয়ার টু টাইম, যে এখানে আছে অক্সাইড থিকনেস লিনিয়ার টু টাইম। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে বি বাই এ, n0 কে বাই n হচ্ছে বি বাই এ, এখানে এ আর বি দেওয়া আছে, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, বি কে এ দিয়ে ভাগ করলে আমরা এই জিনিসটা পাবো, n0 কে বাই n। এই বি বাই এ এটাকে বলে লিনিয়ার রেট কনস্ট্যান্ট, বিবি8 হচ্ছে লিনিয়ার রেট কনস্ট্যান্ট। তো আমাকে যদি বলা হয় শর্ট টাইমের জন্য অক্সিডেশন করতে, তাহলে আমরা এই লিনিয়ার কনস্ট্যান্টটাকে নিয়ে ক্যালকুলেশন করব। আর যদি লং টাইমের জন্য বলে, তখন এক্স যদি লং টাইম হয় তাহলে রিলেশনটা এইটা হয়,
কারণ কি এখানে আমরা টি টু দি পাওয়ার হাফ, ওই যে এটা এখানে দেখাইছে। যদি লং টাইমে হয়, লং টাইম হলে এক্স ইকুয়ালস টু এটা হবে, তাই এটাই অ্যাপ্রক্সিমেটলি এই ওয়ানটা বাদ দিয়ে দিব, কারণ টি এর ভ্যালুটা তো বড় লং টাইম, এই জন্য এই ওয়ানটা বাদ চলে যাবে, থাকবে শুধু এটা। তারপরে এই দুইটার মধ্যে ক্যালকুলেশন করলে এইটা আসবে, এটা থেকে এইটা আসছে, এই জিনিসটা এইটা 2n0d বাই n টু দি পাওয়ার হাফ, এই যে 2n0d বাই n টু দি পাওয়ার হাফ টি টু দি পাওয়ার হাফ। এখানে ওয়ানটা বাদ দেওয়া হয়েছে, যখন লং টাইম হয় তখন টি যেহেতু বড়, এই ওয়ানটা বাদ দিয়ে দেওয়া হয়। আর এখানে হচ্ছে এই ওয়ানটার সাথে কাটাকাটি চলে যায়। তো এখানে রিলেশনটা আসতেছে বি, 2n0d বাই n হচ্ছে বি, 2n0d বাই n হচ্ছে বি, dn0 বাই n। এই টুটা আসছে, এখানে একটু ভুল আসছে, এই টুটা এখানে আসছে, এখানে একটু টু আসার কথা, এই টুটা এখানে নাই, এখানে টু হবে একটা, আমার লেখার মধ্যে এখানে ভুল হয়েছে, এই জায়গায় একটা টু বাদ পড়ে গেছে, এই জন্য এই 2dn0 বাই n হবে বি। তো এটা হচ্ছে রিলেশন, এটা হচ্ছে প্যারাবোলিক রিলেশন, টি এর সাথে রুট টি এর সাথে এক্স এর রিলেশন, এই জন্য বি কে বলা হয় প্যারাবোলিক রেট কনস্ট্যান্ট। তো আমাদের যখন নাকি অঙ্ক দেওয়া হবে, সাধারণত এইভাবে দেওয়া হবে, এইরকম, এখানে এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, বি বাই এ মানে হচ্ছে প্যারাবোলিক রেট কনস্ট্যান্ট, আর এ বাই বি হচ্ছে লিনিয়ার রেট কনস্ট্যান্ট, আর টাউটা হচ্ছে আমার ইনিশিয়াল থিকনেস, যদি আগের থেকে কিছু অক্সাইড করা থাকে ওইটা। তো এখানে দেওয়া আছে যে ওয়েট অক্সিডেশন টেম্পারেচার হচ্ছে এত, আমাদের টেম্পারেচার ফিক্স থাকে, একটা পার্টিকুলার টেম্পারেচার এ বি বাই এর মানগুলা দেওয়া থাকে। আর ওইরকম ভাবে এটা হচ্ছে ওয়াটার দিয়ে যদি করা হয় ওয়েট অক্সিডেশন, আর এটা হচ্ছে অক্সাইড দিয়ে যদি করা হয়, তাহলে এটা এরকম। তো এখানে বললো যে ফাইন্ড এক্স ফর টি ইকুয়ালস টু 2 আওয়ার ইন ড্রাই প্রসেস, তাহলে তখন আমার এটা নিতে হবে। তো এটা নিয়ে আমরা কি করলাম, এই যে এবং রিলেশনটা হবে বি বাই এ টি, এই যে শর্ট টাইমের বেলায় বি বাই এ টি, ড্রাই অক্সিডেশন শর্ট টাইমের জন্য হয়, এই যে বি বাই এ টি। তো এই জন্য ড্রাই অক্সিডেশনের ইনফরমেশনগুলো এখান থেকে নিব, নিয়ে এই রিলেশনের মধ্যে বসাই দিব, বি বাই এ টি, টাউটা হচ্ছে নেটিভ অক্সাইড, তো এই মিলে এক্স এর মান এটা আসছে। আর যদি ড্রাই ওয়েট অক্সিডেশন হয়, তাহলে এখানে বলা হচ্ছে যে ইনিশিয়ালি ফাইন্ড টি ফর এত ইন ওয়েট প্রসেস, মানে ইনিশিয়ালি 0.1 মাইক্রন অলরেডি আছে, এখানে এক্স এর মান কত হবে, এক্স এর এই মানে এই যে এখান থেকে যে এক্স এর মানটা বের করছি, এক্স এর এই মানের জন্য তাহলে ওয়েট অক্সিডেশন টি কত লাগবে, তাহলে এক্স প্লাস এত সমান আছে 1.25, তারপরে এই রিলেশনটা আসলো ওয়েট অক্সিডেশনের রিলেশনটা, ওখান থেকে টিটা বের করে আনলাম। তো এখানে সিম্পল কিছু অঙ্ক দেওয়া থাকতে পারে, তো এখান থেকে হয় টি বের করতে হবে, নাহলে এক্স বের করতে হবে। এইগুলো আমাদের অক্সাইডের ইউজ, অক্সাইড প্রোডাকশনের মেথড, তারপরে থিকনেসের ক্যালকুলেশন। এবার দেখি তো অক্সাইডের মধ্যে কি ডিফেক্টস হয় নাকি না, কোয়ালিটি, এটা হচ্ছে ড্রাই অক্সিডেশনে, শুধু ড্রাই কতটা মানে আসে না, এটা হচ্ছে ড্রাই অক্সিডেশন, আর সেকেন্ড হচ্ছে ওয়েট অক্সিডেশন। ড্রাই অক্সিডেশনে গ্রোথ রেট হচ্ছে খুব ফাস্ট, অল্প সময়ের মধ্যেই গ্রোথ হয়ে যায়, এই জন্য স্মল টি এর জন্য আমরা ড্রাই অক্সিডেশন ইউজ করি। আর এটা কি, এটা ওয়েট অক্সিডেশন, সরি এটা হচ্ছে ড্রাই না ওয়েট, ওই যে টি দ্বারা বুঝতে পারবেন, ওয়েট অক্সিডেশন। ওয়েট অক্সিডেশনে গ্রোথ রেট ফাস্ট, আর পোরাস ফিল্ম মানে ফাঁপা হয়, খুব সলিড অক্সাইড তৈরি হয় না ওয়েট অক্সিডেশনে। এই জন্য ওয়েট অক্সিডেশন থেকে যে অক্সাইড তৈরি করা হয় ওইটা সাধারণত ইনসুলেটর হিসেবে ইউজ করে।
তারপরে পিটিং এফেক্ট ডিউ টু ওয়াটার ফরমেশন। এই যে ওয়েট অক্সিডেশন, তো আমরা তো ওয়াটার দিয়ে ওয়েট অক্সিডেশনটা করি, এই জন্য ওয়াটার থাকার কারণে পিটিং এফেক্ট সম্বন্ধে আমরা ডিফিউশনের মধ্যে আলোচনা করছিলাম, মানে ফুসকা পড়ে যায়, পানির কারণে ফুসকা পড়ে যায়। তারপরে লঙ্গার টাইম উইথ হায়ার টেম্পারেচার প্রসেস, লং টাইমের জন্য করতে হয় অনেক সময় ধরে। তারপরে এটা থিকনেস থাকে মোর দেন 1 মাইক্রন, ইনসুলেশনগুলো সাধারণত 1 মাইক্রনের বেশি মোটা হয়। ডেন্সিটি খুব লো, তো এটা হচ্ছে 2.15 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর ড্রাই অক্সিডেশনে গ্রোথ রেট লো, খুব ধীরে ধীরে কিন্তু খুব হাই কোয়ালিটির অক্সাইড তৈরি হয়, খুব হাই কোয়ালিটির অক্সাইড তৈরি হয়। ট্র্যাপস অ্যান্ড ইন্টারফেস চার্জ লো, তো যার জন্য হয় কি ফাঁপাও থাকে না, আবার এর মধ্যে অন্য কিছু ট্র্যাপ হয়ে যেতে পারে না, এমনকি চার্জও ট্র্যাপ করতে পারে না। এই জন্য গুড ফর গেট অক্সাইড, গুড ফর গেট অক্সাইড অফ মসফেট, ব্রেকডাউন ভোল্টেজ হাই। তো এই সাধারণত গেট অক্সাইডের জন্য ড্রাই অক্সিডেশন করা হয়। তারপর ইউনিফর্ম গ্রোথ, খুব স্মুথ থাকে, আর লেস দেন 1 মাইক্রন, যেহেতু অনেক সময় লাগে এই জন্য অল্প থিকনেসের জন্য। আর আমরা চাই গেট অক্সাইড সবসময় থিকনেস যত কমানো যায়। তারপরে প্রি ক্লিনিং অ্যান্ড লো টেম্পারেচার প্রসেস, আগে ক্লিন করে নিতে হয়, ওটার মধ্যে ক্লিন না করলে হয়। নেটিভ অক্সাইডটা থাকলে নেটিভ অক্সাইডটা এডিশনাল অক্সাইড হিসেবে কাজ করলো। যে আমরা যেমন এখানে যেখানে করছি এখানে নেটিভ অক্সাইডটা রয়ে গেছে ওয়েট অক্সিডেশন, তো ওইটার জন্য আমরা ক্লিন করতে যাইনি। তারপরে হচ্ছে ডেন্সিটি হাই, একটু বেশি, এখানে তো 2.15, এটা হচ্ছে 2.25, এগুলো হচ্ছে কোয়ালিটি ডিফারেন্ট। তো এটা হয় গেট অক্সাইডের জন্য, ড্রাই অক্সাইডের মাধ্যমে অক্সিডেশন যেটা হয়, এটা অক্সাইডটা তো সাধারণত গেট অক্সাইড ইউজ হয়। আর এটা ইনসুলেটর বিটুইন লেয়ার্স অথবা বিটুইন ডিভাইস ইউজ করা হয়। এবার দেখি হোয়াট আর দ্য ডিফেক্টস, ডিফেক্টস কি কি হতে পারে। এই যে একটা ডিফেক্ট হচ্ছে ওআইএসএফ, অক্সিডেশন ইনডিউস স্ট্যাকিং ফল্ট। আমরা তো সিলিকনের মধ্যে অক্সিডেশন করতেছি অক্সাইড দিয়ে, তো অক্সাইডটা ডিফিউজ করে কেমিক্যাল রিয়াকশন হয়। এখন কোনো কারণে যে ডিফিউশনটা বেশি হয় কিন্তু কেমিক্যাল রিয়াকশনটা যদি কম হয়, তাহলে আমার অক্সাইড বেশি ঢুকে যাবে, মানে ড্যাংলিং অক্সাইড সিলিকনের মধ্যে স্ট্যাক হয়ে থাকবে। উল্টাটা হইতে পারে যে আমি যেই রেটে ডিফিউশন করতেছি কেমিক্যাল রিয়াকশন হচ্ছে তার চেয়ে কম, তাহলে অক্সাইড না, কেমিক্যাল রিয়াকশন হচ্ছে বেশি কিন্তু অক্সাইড ডিফিউশন হচ্ছে কম। সো অক্সাইড ভিতরে ভিতরে ঢুকতে চাচ্ছে কিন্তু ঢুকতে পারতেছে না, তো যতটুকু ঢুকে ওইটা সিলিকনের সাথে রিয়াকশন করে সিলিকন ডাইঅক্সাইড হয়। আর যেহেতু কেমিক্যাল রিয়াকশনটা খুব স্লো না খুব ফাস্ট, এই জন্য করা যাবে যে অক্সাইডটা ঢুকার সাথে সাথে হয়তো সিলিকনের সাথে সিলিকন ডাইঅক্সাইড হয়ে গেল। তারপরে দেখা যাবে যে আরো কিছু সিলিকন চাচ্ছে যে অক্সাইড, কিন্তু ওখানে এনাফ অক্সাইড নাই, তো ফলে হয় কি ওখানে সিলিকনের স্ট্যাক থেকে যায়। তো এই জন্য সিলিকন এবং সিলিকন ডাইঅক্সাইডের যে ইন্টারফেসটা, ওই ইন্টারফেসের মধ্যে হয় এডিশনাল ইন্টারস্টিশিয়াল সিলিকন থেকে যায় অথবা ইন্টারস্টিশিয়াল অক্সাইড থেকে যায়, ওইটাকেই বলা হয় অক্সিডেশন ইনডিউস স্ট্যাকিং ফল্ট। এটা সাধারণত এই জায়গায় হয়, এই যেখানে নাকি এই লেয়ারটাতে সিলিকন আর অক্সিজেনের ইন্টারফেসে, আর অক্সাইডটা পুরোপুরি ভালো থাকে বইয়ের এই যে এখানে এই লেয়ারটাতে, এই লেয়ারটাতে সাধারণত এই স্ট্যাকিং ফলটা হয়। তো স্ট্যাকিং ফলটা থাকলে আমার জন্য সমস্যা কি, যে আমি তো মনে করতেছি যে এত লেয়ারে এতটুকু থিকনেসের অক্সাইড, কিন্তু আসলে ওই অক্সাইডের ভিতরে অক্সাইড না সিলিকনও রয়ে গেছে, অথবা ওই অক্সাইডের মধ্যে অক্সাইড না অক্সিজেনও রয়ে গেছে।
তো ফলে আমার ওই অক্সাইডটা পিওর সিলিকন ডাইঅক্সাইড না, তার জন্য আমার এটার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। আর এটা যদি গেইটে হয় তাহলে তো খুবই খারাপ অবস্থা। এই জন্য করা হয় কি, এই ডিফেক্টসটাকে পরবর্তীতে আবার ফিক্স করার জন্য লং হিট ট্রিটমেন্ট, যদি লম্বা সময় হিট দেওয়া হয়, সে এক্সট্রা যে অক্সাইডগুলো আছে অক্সাইডগুলো বাইরে হয়ে চলে যায়, অক্সাইড তো না, এক্সট্রা যে অক্সিজেন আছে ওগুলো বের হয়ে চলে যায়। অথবা হেভি ডিফিউশন অন অক্সিজেন, আর যদি সিলিকন থেকে থাকে তখন তাহলে শুধু অক্সিজেন দিয়ে ডিফিউশন করা হয়। তো ফলে হয় কি, অক্সিজেনটা ঢুকে সেটা তারপরে সিলিকনগুলোর সাথে রিয়াকশন করে সিলিকন ডাইঅক্সাইড হয়ে যায়। অথবা হ্যালোজেনিক অক্সিডেশন, এটাকে বলে ক্লোরিন দেওয়া হয়। ক্লোরিন দিলে ওখানে ভিতরে গিয়ে ওটা অনেক সময় আমাদের এমন হয় যে অক্সাইডের সাথে অন্য ম্যাটেরিয়ালস হয়তো চলে গেল। এই ম্যাটেরিয়ালসটা আসে থেকে হয়তো, যদি ওইটা কাচের গায়ের থেকে অথবা যেখান থেকে আমার এটা ফ্লো করানো হচ্ছে ফ্লোয়িং সোর্স থেকেও এসে পড়তে পারে। তো ওই ম্যাটেরিয়ালসগুলোকে এই হ্যালোজেন রিয়াকশন করে নিউট্রালাইজ করে ফেলে। তো স্টেকিং ফল্টটাকে এই 3 ধরনের উপায়ে হিলিং করা হয়। আসলে শুধু এই স্টেকিং ফল্ট না, আরও যে কয়টা ডিফেক্টস আছে, আরেকটা ডিফেক্টস হচ্ছে ডিফিউশন ইন সিলিকন ডাইঅক্সাইড। ডিফিউশন ইন সিলিকন ডাইঅক্সাইড, এটা আমার সমস্যাটা কোথা থেকে আসে, আমি আমার একটা ওয়েফার আছে, কেমন ওয়েফারের আমি যে জায়গাগুলোতে ডিফিউশন করব ওই জায়গাগুলো ছাড়া বাকি জায়গায় আমি অক্সাইড দিয়ে ঢেকে দিলাম। তো ওই অক্সাইডটাকে আমি পরবর্তীতে হয়তো ফিল্ড অক্সাইড হিসেবে ইউজ করব। তো ডিফিউশন যেখানে করতেছি আমি তো পার্টিকুলার সেই জায়গায় ডিফিউশনটা করি না, ডিফিউশন করি সবটার উপরে। তো বোরনের ডিফিউশন অথবা ফসফরাসের ডিফিউশন, তো যে জায়গাটা ওপেনিং থাকে ওই জায়গাটা তো ডিফিউশনটা ওয়েফারের গায়ের মধ্যে হয়, হয়ে ওইটা হয় এন টাইপ অথবা পি টাইপ তৈরি হয়। কিন্তু বাকি জায়গাগুলোতে যেখানে অক্সাইড দিয়ে সিলিকন ডাইঅক্সাইড দিয়ে ঢাকা আছে, তো ওখানেও আমার ডিফিউশন ঢুকে যায় অক্সাইডের মধ্যে। তো একটু ধরো, আমি আসতেছি। তো ফলে হয় কি, আমাদের এই সিলিকন ডাইঅক্সাইডের মধ্যে অন্য মেটেরিয়ালস হয়তো বোরন অথবা ফসফরাস এগুলা ডিফিউজ হয়ে সিলিকন ডাইঅক্সাইডটাকে চেঞ্জ করে ফেলে। মানে এটা 100% সিলিকন ডাইঅক্সাইড থাকে না, এটাও একটা ডিফেক্ট। তো এটার জন্য আমাদেরকে বিভিন্ন রকম প্রিকশন নিতে হয়, যে আমরা যখন নাকি ডিফিউশন করব তখন আমরা যে মাস্কটা তৈরি করব, এই মাস্কের থিকনেস বাড়াই দেওয়া হয়। থিকনেস বাড়াই দিলে ডিফিউশনের পরে ওই মাস্কের উপরের কিছু অংশ কেটে ফেলে দেওয়া হয়, কারণ ডিফিউশন হয়েছে তো উপরের দিকে, অক্সাইডের উপরের দিকে। তারপরে যে চার্জ ডিফেক্টস হচ্ছে অক্সাইড যখন তৈরি হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, তখন ড্যাংলিং বন্ড অর ট্র্যাপড ইলেকট্রন অথবা হোল থেকে যায়। তো মানে একটা সিলিকনের মধ্যে অক্সিজেন কয়টা লাগবে ততটা অক্সিজেন হয়তো লাগলো না, ফলে ড্যাংলিং থাকতে পারে। অথবা ওখানে চার্জ গিয়ে ট্র্যাপ হয়ে থাকে ইলেকট্রন অথবা হোল। তো ফলে হয় কি, আমাদের ইলেকট্রিক্যাল কোয়ালিটি চেঞ্জ হয়ে যায়, বিহেভিয়ার শিফট, এন টাইপ পি টাইপের বিহেভিয়ার শিফট হয়ে যায়। হট ইলেকট্রন ইফেক্টটা তাড়াতাড়ি হয়, ফলে আমাদের গেইটের লাইফ টাইম কমে যায়। তো এই শর্ট লাইফ টাইম হয়ে যায় এই সমস্ত কারণে, এবং লিকেজ কারেন্টও বেড়ে যায় এই চার্জ ডিফেক্টের কারণে এই সমস্ত সমস্যাগুলো হয়। তো এই চার্জ ডিফেক্টটাকে দূর করার জন্য বেশিরভাগ সময় হিলিং করতে হয় এই হ্যালোজেনিক অক্সিডেশনের মাধ্যমে। তো হ্যালোজেনিক অক্সিডেশন করলে হয় কি, ওই যে এক্সট্রা চার্জগুলা যেগুলা ড্যাংলিং আছে ওগুলাকে নিউট্রালাইজ করে ফেলে ক্লোরিন দিয়ে। আর ক্লোরিন হচ্ছে এগুলো হচ্ছে ইনার্ট গ্যাসের মধ্যে পড়ে।
তো ওই নিউট্রাল গ্যাসগুলা সহজে আর রিয়েকশনের মধ্যে যায় না। তো এই জন্য হিলিং বাই দিস 3 প্রসেস, লং টাইম হিট ট্রিটমেন্ট অথবা হেভি ডিফিউশন অথবা হ্যালোজেনিক অক্সিডেশন, এই 3টা কাজ করে এই ডিফেক্টগুলোকে চেঞ্জ করা হয়। এই হচ্ছে আমাদের অক্সিডেশন। অক্সিডেশন আরও কিছু ছিল, তো আমরা শর্ট করে এটা দাঁড় করাইছি, কারণ বিভিন্ন রকম অক্সিডেশন প্রসেস আছে, ওগুলো নিয়েও এখানে আলোচনা করিনি, শুধু থার্মাল অক্সিডেশনটা নিয়ে করছি। তো এই ছবিটা এখানে পরিষ্কার আসে নাই, এই ছবিটা আমি এখন দেখাই একটু। শেয়ারটা দেখি চেঞ্জ করা যায় কিনা। এই যে এটা এরকম, এটা হচ্ছে আমার ফার্নেসটা, গ্লাসি ফার্নেস, আর এটা চারিদিকে থাকে হিটার কয়েল, এটা কেসের মধ্যে থাকে, কেসের মধ্যে থাকে। আর কেসটাকে এটার থেকে সেপারেট করার জন্য সিরামিক সাপোর্ট দেওয়া হয়। আর এদিক থেকে আমার হয় অক্সিজেন নাইলে ওয়াটার পাঠানো হয়, তার সাথে কেরিয়ার গ্যাস হাইড্রোজেন নাইট্রোজেন পাঠানো হয়। তো যখন নাকি আমি স্টপ করে দিব, অক্সিজেন আর পাঠাবো না, তো করে নাইট্রোজেন গ্যাস পাঠাইতে থাকি, তাহলে যাতে এক্সেস অক্সিজেনগুলো দিতে বের হয়ে যায়। তো এইখানে এই ইয়েটাও আমি দিয়ে দিব এখানে। এটা মোটামুটি ডেসক্রিপটিভ একটু থার্মাল অক্সিডেশনের বর্ণনাটা দেওয়া আছে। তো এই পর্যন্ত আজকে। তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে?